ছাত্রলীগ করতাম, অস্বীকার করছি না, কিন্তু এখন শিবির করি, এটাই বাস্তবতা। সাম্প্রতিক সময়ে শিবিরের এক নেতা সম্পর্কে এই ব্যাপারটা বেশ আলোচনা হয়েছিল, ভাইরালও হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিসংখ্যান যদি আপনি বিবেচনা করেন, তাহলে এই ঘটনা যে এখন ঘটছে এই 2024-25 সালে এসেই শুধু ঘটছে তা কিন্তু নয়। আমরা বিভিন্ন সময়ে এই ঘটনা দেখেছি। মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্নভাবে রাজনৈতিক ভাঙাগড়ার যে খেলা হয়েছে সেখানে এই ঘটনাগুলো দেখেছি। বাংলাদেশের সবথেকে পুরনো দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ থেকেই বেশিরভাগ দলে স্থানান্তরিত হতে দেখেছি আমরা বিভিন্ন জনকে। আওয়ামী লীগের পরে যখন বিএনপির জন্ম হলো, তখন বিএনপি সদ্য জন্ম নেয়া বিএনপিতে আওয়ামী লীগের লোকজন এসেই বিএনপি তৈরি করলেন এবং সেখানে আওয়ামী লীগ সহ বিভিন্ন ধরনের পেশাজীবী মানে রাজনীতি করে না এমন ব্যক্তিরাও আসলেন। মূলত রাজনৈতিক পরিমণ্ডল থেকে যারা আসলেন তারা বলা যায় যে আওয়ামী লীগ থেকেই এসেছেন। যদিও সেই সময় জামাত ইসলাম ছিল, জামাত থেকেও কিছু মানুষ তো এসেছেই, কিন্তু জামাত থেকে অন্য দলে যাওয়া মানুষের সংখ্যা ঐতিহাসিকভাবেই বেশ কম, সংখ্যাধিক্যের দিক থেকে খুব কম। এরপরে যখন জাতীয় পার্টির জন্ম হলো, তখন জাতীয় পার্টিতে আমরা দেখলাম বিএনপি থেকে লোকজন যেমন আসলো, আওয়ামী লীগ থেকেও লোকজন গেল। অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, জামাতের কিছু লোক এই মিলিয়ে জাতীয় পার্টি তৈরি হলো। যেহেতু নতুন দল, নতুন দলে তো পুরনো রাজনৈতিক দল থেকেই তাদেরকে লোকজন আনতে হবে। আবার যখন আমরা 2024-25-এর প্রেক্ষাপটে আসলাম, 2025-এর ফেব্রুয়ারিতে যখন এনসিপি নামক দলটি তৈরি হলো, তখনও এনসিপি তৈরি হয়েছে কাদের দিয়ে? এনসিপি তৈরি হয়েছে ছাত্রলীগ থেকে আসা লোকজন, শিবির থেকে আসা লোকজন, ছাত্র দল থেকে আসা লোকজন, কোনো কোনো ক্ষেত্রে বাম দল থেকে আসা লোকজন, তারা মিলিয়ে এনসিপি তৈরি করেছে। এনসিপির যে স্বাতন্ত্র্য কোনো বৈশিষ্ট্য রয়েছে, স্বাতন্ত্র্য মৌলিক কোনো অবস্থান রয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশে মৌলিক অবস্থানের দিক থেকে যদি বলা যায়, তাহলে দুটো দলের মৌলিক রাজনৈতিক জন্ম এবং রাজনৈতিক কর্মীদের অবস্থান রয়েছে। এটা আওয়ামী লীগ এক, আরেকটা হচ্ছে জামাত ইসলাম। তাছাড়া বেশিরভাগ দলগুলোই বিভিন্নভাবে, জাসদের কথা বলা যায়, জাসদের একটা মৌলিক অবস্থান রয়েছে, কিন্তু বাকি যে মানে মূল ধারার, মূল স্রোতের যে দলগুলো, সেই দলগুলোতে বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকেই লোকজন এসেছে মূলত। তারপরে বিভিন্নভাবে বিএনপি হওয়ার পরে বিএনপি থেকে জাতীয় পার্টি, জাতীয় পার্টি থেকে আবার বিএনপি, জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ, এরকম নানা ঘটনা ঘটেছে। অর্থাৎ দলবদলের ঘটনাটা আমাদের দেশে নতুন কিছু নয়। কিন্তু এই ক্ষেত্রে এত বেশি আলোচনা হলো কেন? ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে পড়েছে, এই ঐতিহাসিক বাণীটা আমরা শুনেছিলাম আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফের মুখ থেকে। তিনি দুঃখ করে বলেছিলেন যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে পড়েছে। ছাত্রলীগ বিগত 15-15.5 বছরে যে রাজনীতিটা করেছে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তাদের তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন নেতারা যে রাজনীতি করেছে, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, এমনকি আওয়ামী লীগের, তারা নিজেদের হাত মজবুত করার জন্য বিভিন্ন দল থেকে, সে যদি শিবিরও হয়, সেই দল থেকে লোকজন নিয়ে এসে তার নিজের ভাই লীগ ভারী করেছে। এই ভাই লীগ ভারী করতে গিয়ে আওয়ামী লীগ মূলত তাদের নিজের রাজনীতির মৌলিকত্ব নষ্ট করেছে, এই অভিযোগটা অনেক দিন থেকেই শোনা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি ঘটেছিল, কি ঘটলো, সেটা একটু জেনে নিয়ে তারপরে মূল আলোচনায় আমরা যেতে পারবো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। যে কথা বলছিলাম, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা, যে ঘটনাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। একজন নেতা, শিবিরের হল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, সে প্রকাশ্যে ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের বিভিন্ন একেবারে ফ্রন্ট লাইনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সে বীরত্ব দেখিয়েছে, সে কিন্তু অস্বীকার করেনি। সে বলেছে, সংবাদের শিরোনাম হয়েছিল, ঢাকা পোস্ট সেই শিরোনামটা করেছিল যে ছাত্রলীগ করেছি, অস্বীকার করছি না, কিন্তু এখন আমি শিবির করি। তার যদি একেবারে ভেতরের কথা বলা যায় তাহলে তিনি বলার চেষ্টা করেছেন। তার নাম আবরার ফারাবী। 3 বছর আগে ছাত্রলীগের সম্পৃক্ততার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, সেটাকে কেন্দ্র করেই তিনি বলেছেন। তিনি অস্বীকার করেননি, কিন্তু তিনি বলেছেন যে 2022 সালের 14ই নভেম্বরের 2টি পোস্ট সহ বেশ কিছু ছবি যখন ভাইরাল হয়েছে, তিনি বলেছেন 2022 সালের পরে তিনি আর ছাত্রলীগ করেননি। 2022 সালের পর থেকেই তিনি নাকি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন। কিন্তু কিভাবে জড়িত হয়েছেন, কোথায় রাজনীতি করেছেন, কি তার ভূমিকা ছিল, কোথায় তিনি ওপেন বলেছেন আমি শিবির করি, শিবিরের নেতা, এই ব্যাপারগুলোর তিনি কোনো প্রমাণ দিতে পারেননি। তার ফেসবুক আইডিতে নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি ও বগিভিত্তিক উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস ভিএক্স এর নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের সঙ্গে প্রিয় ভাই লেখা পোস্ট রয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন ও শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানাতেও তাকে দেখা গেছে। 2021 সালের 29 ডিসেম্বরে এক পোস্টে তিনি লিখেছিলেন, 2001 সালের 29 ডিসেম্বর খুনি জামাত শিবিরের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জনপ্রিয় ছাত্রনেতা শহীদ আলী মুর্তজা চৌধুরী ভাইয়ের 20তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। তিনি এই পোস্টে জামাত শিবিরকে খুনি জামাত শিবির আখ্যা দিয়েছিলেন। দল টানা ক্ষমতায় থাকার পরও দুঃসময়ে জীবন দেয়া একজন জনপ্রিয় ছাত্রনেতার নির্মম হত্যাকাণ্ডের বিচার এখনও না পাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক, সেই কথাও তিনি লিখেছিলেন জামাত শিবিরকে খুনি বলে। 2022 সালের 14ই নভেম্বর এক পোস্টে তিনি লিখেছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী নেতা ডক্টর রবিউল হাসান স্যার শিবিরের মিথ্যা মামলা কাঁধে নিয়ে জেল খেটেছেন দীর্ঘদিন। শিবিরের মিনি ক্যান্টনমেন্টে প্রগতির পতাকা ওড়ানোর জন্য ওনারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ছাত্রলীগ করার অপরাধে যৌবনে ওনার জীবনের অনেকগুলো বসন্ত হারিয়েছেন। আজ যখন দেখি ওনার মতো ত্যাগী মানুষের বিরুদ্ধে কেউ কথা বলে তখন কষ্ট লাগে। এজন্য কি ওনারা শিবিরের সঙ্গে যুদ্ধ করেছিলেন? মনে রাখবেন, রবিউল হাসান ভূঁইয়া স্যাররা আমাদের সম্পদ। শিবির এবং জামাতের বিরুদ্ধে যাচ্ছে তাই রকমের লেখালেখি তিনি করতেন যখন ছাত্রলীগ করতেন। সেই শিবিরে তিনি শিবিরের নেতা হয়েছেন, হল সভাপতি হয়েছেন। এই বিষয়ে বর্তমান ছাত্র শিবির নেতা আবরার ফারাবী বলেছেন, 2022 সালের জুনের 17 তারিখ পর্যন্ত আমি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। 2022 সালের জুনের 17 পর্যন্ত ছাত্রলীগ করতেন। পরে 2023 সালে ছাত্রলীগের সব ধরনের রাজনীতি থেকে বের হয়ে এসে আমি ছাত্র শিবিরে যুক্ত হই। তার মানে হচ্ছে যে ছাত্র শিবিরে যুক্ত হওয়ার পরে তিনি ভুলে গিয়েছিলেন যে কদিন আগেই তিনি আগের বছরেই তিনি ছাত্র শিবিরকে জামাতকে খুনি বলে আখ্যা দিয়েছিলেন এবং মিনি ক্যান্টনমেন্ট ছাত্র শিবিরের রয়েছে যেখানে টর্চার সেল তৈরি করা হয়েছিল সেই সব কথা লিখেছিলেন। কিন্তু এখন তিনি সেই যাদের বিরুদ্ধে লিখেছিলেন সেই দলেরই নেতা হয়েছেন, তিনি সেটা স্বীকারও করছেন। এরপর তিনি বলেছেন, এরপর আমি বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করিনি, ছাত্র শিবিরে যুক্ত হয়ে মনোনয়ন করেছি, পরবর্তীতে সদস্য হয়ে ছাত্র শিবিরের দায়িত্বে যাই। এরপর যখন জুলাই বিপ্লব শুরু হয় তখন থেকেই আমি মূলত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হই এবং বৈষম্য বিরোধী আন্দোলন নামে যে একটি গ্রুপ রয়েছে সেটা আমিই ওপেন করি। তিনি বলেছেন, আমি ছাত্রলীগ করেছি সেটা অস্বীকার করছি না, কিন্তু 2022 সালের জুনের পর থেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এ বিষয়ে শাখা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ আলী বলেছেন যে তার ফেসবুক পোস্টগুলো সামনে আনা হচ্ছে যেগুলো সবগুলোই 2021-22 সালের। তখন সে ছাত্রলীগের সাথেই যুক্ত ছিল, কিন্তু এরপর সে ইসলামী ছাত্র শিবিরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়। সে সংগঠনের সব ধারা পূর্ণ করে, মূলনীতি মেনে মানোন্নয়ন করে দায়িত্বশীল পর্যায়ে এসেছে।
অর্থাৎ আমরা জানি শিবির করতে হলে নির্দিষ্ট একটা কাঠামোর মধ্য দিয়ে যেতে হয়, একেবারে রুট লেভেল থেকে শুরু করে নিজের অবস্থান পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে সে একসময় নেতা হতে পারে। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি সেই ধাপগুলো অতিক্রম করেছেন, অতিক্রম করেই তিনি হল সভাপতি হয়েছেন। বলেছেন আরও ব্যাপারটা এমন না যে সে জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়েছে, বরং জুলাই অভ্যুত্থানের পূর্ব থেকে সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করেছে সে, কিন্তু সেই ব্যাপারটা কেউ জানতো না যে সে এই হলের দায়িত্ব পালন করেছে কিংবা ছাত্র শিবিরের সে সভাপতি ছিল, নেতা ছিল। এই ব্যাপারটা এই জুলাই অভ্যুত্থানের পরে এসে, এতদিনে এসে যে 2025 সালে এসে যেটা জানা গেল, সেটা 2025 সালের আগ পর্যন্ত কেউ জানতো না, কিন্তু তিনি এবং শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে থেকেই সেটা ছিল। তার মানে হচ্ছে আগে থেকে গোপন কর্মকাণ্ড ছিল। এখন ব্যাপার হচ্ছে যে কেন এই প্রসঙ্গটা আলোচনায় আনলাম। শিবিরকে দোষারোপ করা কিংবা শিবিরকে নিয়ে আলোচনা করা সেটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রলীগ করত কারা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আলোচনা করি তাহলে দলের মধ্যে গণতন্ত্র যে দলগুলোতে রয়েছে, যে 2-4টা দলে রয়েছে, কয়েকটা বাম দলে, এবং যাদেরকে আমরা একটু অচ্ছুত ভাবি, যাদেরকে আমরা যুদ্ধাপরাধী বলি, সেই জামাত শিবিরের মধ্যেই বরং একটা গণতন্ত্রের চর্চা রয়েছে, একটা চেন অফ কমান্ড রয়েছে। তাদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব খুব একটা আমরা দেখিনি, কিংবা নেতা হওয়ার জন্য কামড়াকামড়ি খুব একটা দেখিনি। নেতা হওয়ার জন্য তাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, এবং এটাও শোনা যায় যে তাদের দল করতে হলে নির্দিষ্ট হারে সবাইকে চাঁদা দিতে হয়। এমনকি দলের নেতা হলে দল তার পেছনে, নেতার পেছনে প্রতি মাসে নিয়মিত খরচ করে, তার যাবতীয় ব্যাপার স্যাপার দল থেকে দেখা হয়। তার মানে হচ্ছে যে একটা প্রফেশনাল প্রসিডিউরের মধ্য দিয়ে জামাতের রাজনীতি যায়। সেই কারণে জামাতের রাজনীতি এত বাধা বিঘ্নের পরেও তারা টিকে আছে, এটা তাদের দাবি। এখন ব্যাপার হচ্ছে যে যারা বাংলাদেশে বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের মধ্যে কি গণতন্ত্রের চর্চা রয়েছে? একেবারে স্পষ্ট করে বলা যায় যে তাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই, পরিবারতন্ত্রের চর্চা রয়েছে। আওয়ামী লীগের শেখ হাসিনাই সব কিছু, বিএনপিতে খালেদা জিয়াই সব কিছু, এখন তারেক জিয়াই সব কিছু। এই যে রাজনৈতিক ধারা, আমাদের উপমহাদেশে পারিবারিক রাজনীতির একটা ঐতিহ্য তো রয়েছেই, সেটা অস্বীকার করার কারণ নেই। ভারতেও রয়েছে, কিন্তু ভারতেও কিন্তু আমরা কংগ্রেস যে পারিবারিক রাজনীতি করে, সেই পারিবারিক রাজনীতির মধ্য থেকেও আমরা দেখেছি যে সোনিয়া গান্ধী দলের সভানেত্রী থাকা অবস্থাতেও তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হননি। দল ভোটে জেতার পরেও তিনি মনমোহন সিংকে একাধিকবার প্রধানমন্ত্রী করেছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে তিনি বসেননি। এই যে রাজনৈতিক চর্চাটা, এই রাজনৈতিক চর্চাটা বাংলাদেশে নেই, যে কারণে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি অনেক বেশি বিতর্কিত কখনো কখনো মনে হয় এই রাজনৈতিক চর্চার অভাবে। বিএনপিকে নিয়ে আলোচনা মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের গত 15-15.5 বছরের যে রাজনৈতিক চর্চা, সেটা নিয়ে কথা বলা। এই যে আওয়ামী লীগ এখন বিভিন্নভাবে অভিযোগ করছে যে এ ছাত্রলীগ করতো, শিবিরের অমুক নেতা ছাত্রলীগ করতো, সার্জিস ছাত্রলীগ করতো, হাসনাত ছাত্রলীগ করতো, শিবিরের কায়ুম ছাত্রলীগ করতো, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সভাপতি তারা ছাত্রলীগ করতো, এ করতো, ও করতো। বিভিন্নভাবে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে পড়েছিল এবং শিবির ছাত্রলীগ করেছে। তো এখন বিষয় হচ্ছে যে ছাত্রলীগ করার তার মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট কাঠামো নেই, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ভাইয়ের অনুসারী হলেই, ভাইয়ের দল ভারী করতে পারলেই যে কেউ ছাত্রলীগ করতে পারে, সেটা কি হওয়ার কথা ছিল? বরং বারবার বিভিন্নভাবে আলোচনা হয়েছে, আলোচিত হয়েছে যে ছাত্রলীগকে একটা আদর্শিক ছাত্র সংগঠন হয়ে উঠতে হবে। ছাত্রলীগ যারা করেছে গত 15-15.5 বছরে, তারা বেশিরভাগই আওয়ামী লীগের দুঃসময়টা দেখেনি। আওয়ামী লীগের মধু খাওয়ার জন্য তারা মূলত রাজনীতি করেছে এবং মধু পেয়েছে, রাজনীতি করেছে। কখনো লাঠিয়াল বাহিনী হয়েছে, কখনো হেলমেট বাহিনী হয়েছে, এবং মূল যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের 14টা বাজিয়ে ছেড়েছে। সারা দেশে ছাত্রলীগের অবস্থাটা সেটাই ছিল। মূলত লাঠিয়াল বাহিনী যারা হতে পেরেছে, যারা ভাইয়ের মানে অনুসারী হতে পেরেছে, ভাইয়ের মন জয় করতে পেরেছে, ভাইয়ের চাটুকারিতা করতে পেরেছে, তারাই ছাত্রলীগ করেছে।
এখন প্রশ্ন হচ্ছে যে একটা শিবির কর্মীকে যেভাবে একেবারে জিরো থেকে শিক্ষা নিতে 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 একটা পর্যায় পার হয়ে সাথী কিংবা কি কি পদ যেন তাদের রয়েছে, সেই পদগুলো পেতে হয়, সেই সিস্টেম কি ছাত্রলীগে রয়েছে? একেবারেই নেই। ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত সেই সিস্টেম নেই। সেই সিস্টেম নেই বলে আজকে আওয়ামী রাজনীতির এত বেশি অধঃপতন হয়েছে। আওয়ামী লীগ যারা করেছে গত 15-15.5 বছরে, ছাত্রলীগ আওয়ামী লীগ যারা করেছে তাদের অন্তত 1000 জনের লিস্ট আমি ব্যক্তিগতভাবেই দিতে পারবো, যারা উগ্র সাম্প্রদায়িক ধর্মীয় উস্কানি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি দেয়া ওয়াজ মাহফিলে যারা বড় বড় তারকা তাদের অনুসারী হয়েছে, তাদের বিভিন্ন ভিডিও ছাত্রলীগের ছেলেপেলে আওয়ামী লীগের লোকজন পোস্ট করেছে, তাদেরকে আদর্শ মেনেছে। যখন কোনো ফেসবুকে সে একটা রিল দিয়েছে, রিলস পোস্ট করেছে, সেই রিলসের পোস্টের ব্যাকগ্রাউন্ড ভয়েস সেই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো একজন যাকে সে আদর্শ মনে করছে তার বয়ান সেই রিলসের ব্যাকগ্রাউন্ডে অবভয়েস হিসেবে লাগিয়ে দিয়েছে। ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব সেগুলো কি দেখেছে? দেখেনি। এই যে তার মানে হচ্ছে যে ছাত্রলীগের মধ্যেই এক ধরনের সাম্প্রদায়িক চর্চা শুরু হয়েছিল। ছাত্রলীগ যারা করে, গত 15-15.5 বছরে যারা ছাত্রলীগ করেছে তাদের কত পার্সেন্ট? 5% খুঁজে পাওয়া যাবে যারা 72-এর সংবিধান পড়েছে, যারা 72-এর সংবিধানের 4 মূলনীতি জানে, যারা 72-এর সংবিধানের প্রকৃত আদর্শ জানে, যারা স্বাধীনতার ঘোষণাপত্র পড়েছে, যারা মুজিবনগর সরকারের মূল আদর্শ জানে, যারা মুজিবনগর সরকারের পুরো কাঠামো সম্পর্কে জ্ঞান রাখে, যাদেরকে প্রশ্ন করা হলে তারা কি বলতে পারবে যে বঙ্গবন্ধু তার জীবনে, শুধুমাত্র এই মুখস্থ বলতে পারবে যে বঙ্গবন্ধু তার জীবনে 14 বছর 18 বছর জেলে কাটিয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কোন কোন আন্দোলনে জেল খেটেছেন তারা কি বলতে পারবে? তারা কি বলতে পারবে যে বঙ্গবন্ধু উখিয়াতে যখন পালিয়ে থাকতে হতো তখন উখিয়াতে কোন উপজাতির বাসায় যে তিনি পালিয়ে থাকতেন, কোন বাড়িটা তার আশ্রয়স্থল ছিল? বলতে পারবেন? আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন কি বলতে পারবেন যে কক্সবাজারের সেই ব্যক্তিটা যিনি বঙ্গবন্ধুর কথায় মুজিব কোড গায়ে চড়িয়েছিলেন একদিন, কিন্তু তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত কখনো মুজিব কোড খুলে ফেলেননি? জানেন তারা? জানেন না। জানেন না বলেই সমস্যা। তারা কি বলতে পারবে যে রংপুরে বঙ্গবন্ধুর প্রিয় একজন ছাত্রী এলি রংপুর একটা স্কুলে গিয়ে সেই এলির সঙ্গে বঙ্গবন্ধুর কি ঘটনা ঘটেছিল, এলি বঙ্গবন্ধুর সামনে কিভাবে মিছিল করেছিল, সেই ঘটনা তারা বলতে পারবে? বলতে পারবে না। বলতে পারবে না। তার মানে হচ্ছে যে ছাত্রলীগের মধ্যে এই যে পর্যায়ক্রমিকভাবে লেখাপড়া করে জেনে আদর্শ বুঝে আদর্শ মেনে ছাত্রলীগ করা, আওয়ামী লীগের মূল আদর্শ কি? ধর্মনিরপেক্ষ রাজনীতি করা। কিন্তু আওয়ামী লীগের নেতারা কি করেছে? আওয়ামী লীগের নেতারা সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। 500 বছরের ঐতিহ্যবাহী মেলা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের হাইব্রিড মন্ত্রীরা। যে দোহাই দিয়ে বন্ধ করেছে সেই দোহাইটা হচ্ছে, আমি একজন মুসলমান, আমি এখানে পাপ কাজ হতে দেব না। অথচ সেই এলাকায় খোঁজ নিয়ে দেখা যাবে যে ছাত্রলীগ করে, মহিলা আওয়ামী লীগ করে, এমন কোনো ইয়াং মেয়ে নাই যার সঙ্গে তার কোনো স্ক্যান্ডাল কিংবা তাকে নিয়ে জড়িয়ে এমন কোনো অপবাদের ঘটনা নেই। তাহলে সে কি সত্যিই ধর্ম পালন করে? ধর্ম পালন করে না। করে না, কিন্তু মুখোশধারী শয়তানের ভূমিকায় আবর্তিত হয়। আওয়ামী লীগের নেতারাই তো এই কালচার তৈরি করেছে। কোনো নেতা এই কালচার তৈরি করেছে যে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে সেখানে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এই কাজটা তো আওয়ামী লীগের লোকজনই করেছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ যারা করেছে, ছাত্রলীগ যারা করেছে কিংবা যাদেরকে করতে দেয়া হয়েছে, তাদের আদর্শ যাচাইয়ের বালাই ছিল না। তাদের আদর্শ যাচাইয়ের বালাই ছিল না বলে 7 ঘাটের 7 রকমের ভূত তাদের কাঁধে চেপেছে এবং তাদের কাঁধ থেকে সরে যেতে 1 মিনিট সময় লাগেনি। জুলাই যে বিপ্লব হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে ছাত্রলীগ করা, আওয়ামী লীগ করা বেশিরভাগ লোকজন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেটা স্পষ্ট। সার্জিসরা কোথায় থেকে এসেছে? সার্জিসরা তো ছাত্রলীগই করতো। সাদ্দাম হোসেনের পেটের ভেতরেই তো তারা বাস করত। তাহলে আপনি দোষটা দেবেন কাকে? অন্যকে দোষ দিয়ে নিজের দুর্বলতা কিংবা নিজের অক্ষমতাকে ঢাকার চাইতে বোকামি কিছু নেই। আমার মনে হয় যে পরিশুদ্ধ রাজনীতি করা উচিত।
বঙ্গবন্ধুর আদর্শের কথা যদি বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ, যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম করা হবে, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা হবে, সেই ধর্মনিরপেক্ষ দেশ কি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে? ৭২-এর সংবিধান আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, নাকি আওয়ামী লীগের নেত্রী গিয়ে কওমি জননী উপাধি নিয়েছেন? ব্যাপারটা অনেকের কাছে খারাপ লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে এই কারণেই যে আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি, তারা অন্ধ রাজনীতি করি, তারা নেতা পূজার রাজনীতি করি, তারা বাস্তবতা বুঝি না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সেই ব্যক্তি কখনো নিজের মানোন্নয়ন করতে পারে না যে নিজের ভুলটা বুঝতে পারে না, কিংবা নিজের ভুলটা বুঝতে পেরেও সেটা স্বীকার করে না, সেই ভুলটা সংশোধনের চেষ্টা করে না। সৈয়দ আশরাফের মতো মানুষকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অপমানজনকভাবে। তার মানে আওয়ামী লীগে কি যোগ্য মানুষদের মূল্যায়ন করা হয়েছে? পরিণতি কি? পরিণতি জুলাই আগস্টের এই বিপ্লব, এবং আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক প্রতিরোধ করতে পারেনি, শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা দিয়ে মোকাবেলা করতে গিয়ে সর্বনাশটা করে ফেলেছে। এই যে সর্বনাশটা হলো, এই সর্বনাশের ফলে যদি দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে কোথায় যাবে ৭২-এর সংবিধান? কোথায় যাবে মুক্তিযুদ্ধের সেই আদর্শ? কোথায় যাবে ধর্মনিরপেক্ষ দেশ? এই দেশে যে যারা আমরা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব, ৭১-এ যে যুদ্ধটা হয়েছিল ধর্মের ভিত্তিতে হয়নি, ধর্মের ভিত্তিতে যুদ্ধটা হয়েছিল ৪৭-এ, দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিন্তু ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ, দুই পক্ষই তো আমরা মুসলমান ছিলাম। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের দেশে বহু জাতি গোষ্ঠী বর্ণর মানুষ একসাথে বাস করবে, স্বাধীনভাবে বাস করবে। কিন্তু সেটা কি প্রতিষ্ঠিত হয়েছে? সেটা প্রতিষ্ঠিত করার দায় কার? সেটা প্রতিষ্ঠিত করার দায় কি অন্যদের, নাকি যারা ৭১-কে ওন করে, কিংবা যারা ৭১-এর অনেকে বলে যে ৭১-কে পুঁজি করে ব্যবসা করেছে আওয়ামী লীগ? কখনো কখনো তো এই কথাটা সঠিক যে আওয়ামী লীগ মানে পুরো দলকে দোষ দেয়া যাবে না, কিন্তু আওয়ামী লীগ যে সকল নেতাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, সেই সব নেতারা অনেকেই তো বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করেছে। বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা হয়েছে বলেই তো বাংলাদেশে বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষে ৫০০ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে শুধুমাত্র সারা দেশে টিক 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 করে একটা ঘড়ি বসানো হবে, যে ঘড়ি টাইম প্রদর্শন করবে যে আর ৭ দিন, আর ৭ দিন, আর ৬ দিন ৩০ ঘন্টা, আর ৬ দিন ৫ মিনিট, এরকমভাবে দিক নির্দেশনা করতে করতে ঠিক ২০২০ সালের ১৯ মার্চ এসে বলবে যে হ্যাঁ সময় খতম। শুধুমাত্র এটা শো করার জন্য ৫০০ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কেন আওয়ামী লীগ কি এই সিদ্ধান্ত নিতে পারতো না যে এই ৫০০ কোটি টাকা দিয়ে ৫০টা বঙ্গবন্ধুর ফুটপ্রিন্ট, বঙ্গবন্ধুর জীবন নিয়ে, বঙ্গবন্ধুর ৭১-এর ভূমিকা, কিংবা বঙ্গবন্ধুর সমস্ত আন্দোলনের যে কাহিনী, সেই কাহিনী নিয়ে ৫০টা ফিল্ম বানাতে পারতো? কিন্তু তারা করেনি কারণ ফিল্ম ৫০টা যদি মানসম্পন্ন ফিল্ম বানাতে হয়, তাহলে ওই ৫০০ কোটি টাকা থেকে পকেটে ভরা যাবে না কোনো কোটি কোটি টাকা। কিন্তু ঘড়ি তৈরি করতে গেলে প্লাস্টিকের ফ্রেমের ভেতরে কত টাকা, কত কোটি টাকা লাগছে, আর কত কোটি টাকা নিজের পকেটে আসছে নেতাদের, সেটা খুব সহজেই কিন্তু বোঝা যায়। অনেক কথা বললাম, হয়তো কারো চক্ষুশূল হবে, কিন্তু একবার বিবেক দিয়ে বিশ্লেষণ করবেন, একবার বিবেক দিয়ে বিবেচনা করবেন যে অন্যকে দোষারোপ করার আগে, অন্যকে আঘাত করার আগে নিজের দোষটা কি সেটা যদি আমরা আগে বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যে আজকে যে বাংলাদেশে অসুস্থ রাজনীতি চলছে, যে অসুস্থ রাজনীতির শুরুটা অনেক আগেই হয়েছে, সেই ৭৫-এর ১৫ আগস্ট থেকেই শুরু হয়েছে বাংলাদেশে অসুস্থ রাজনীতি। সেই অসুস্থ রাজনীতির ধারা এখনও চলছে। সেই অসুস্থ রাজনীতির ধারা থেকে বের হয়ে আসতে হলে প্রত্যেকেরই সংশোধন হওয়া উচিত। আওয়ামী লীগের যেমন সংশোধন হওয়া উচিত, বিএনপির তেমন সংশোধন হওয়া উচিত। যেটা বিএনপি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সেই ভুলটা যে তারা করেছিল, এখন কিন্তু বিএনপির কথাবার্তা, বিএনপির বিভিন্ন রকমের অবস্থান, সেটাতে কিন্তু বোঝা যায় যে বিএনপি চেষ্টা করছে একটা পরিশুদ্ধ অবস্থায় আসার জন্য। জামাত এখন অনেক ভালো ভালো কথা বলছে, কারণ তাদের
কাঁধের উপরে যুদ্ধাপরাধের দায় রয়েছে, সেই দায়টাকে কিভাবে পাশ কাটিয়ে জনগণের মন জয় করা যায় সেই চেষ্টা কিন্তু তারা অনবরত করছে। সেই চেষ্টাটা সবাইকেই করতে হবে। সেই চেষ্টাটা সবাই করলেই একটা সময় আমরা আলোর রেখা খুঁজে পাবো। তখন আর অন্যকে দোষ দিয়ে বলতে হবে না, তুই তো বেটা ছাত্রলীগ করতি, এখন শিবির করছিস। কিন্তু দোষটা যদি আমি নিজেকে দিই, সেই বেটাকে ছাত্রলীগ করতে দিয়েছে কে? উত্তর কি আছে জানা? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।